তো স্টুডেন্ট, আজকে তোমাদেরকে আলোচনা করব ইতিহাসের তৃতীয় চ্যাপ্টার। ইতিহাসের তৃতীয় চ্যাপ্টার যেটা আছে সেটা কি আছে? সেটা আছে প্রতিরোধ ও বিদ্রোহ। ঠিক আছে, এই চ্যাপ্টারটা খুবই সোজা একটা চ্যাপ্টার। এখানে বিভিন্ন ধরনের বিদ্রোহ আছে। বিদ্রোহ কথার অর্থ কি? বিদ্রোহ কথার অর্থ হচ্ছে যে তোমাকে কেউ কিছু বলেছে, অনেকদিন ধরে তোমাকে একজন ব্যক্তি জ্বালাচ্ছে জ্বালাচ্ছে, কিন্তু তুমি সেটা সহ্য করতেই আছো করতেই আছো করতে করতে যখন তোমার সহ্য হবে না, তার প্রতি যখন তুমি কথা বলবে, তখন সেটাই হয়ে যাচ্ছে কি? বিদ্রোহ। বিদ্রোহ মানে অনেক সময় এখানে ইতিহাসের ক্ষেত্রে যুদ্ধ বলেছে। কি বলেছে? যুদ্ধ বলেছে। বোঝা গেল? দেখো, তোমাদের এখানে সাধারণত কয়েকটি বিদ্রোহ আছে। প্রথমে আছে কি? সাঁওতাল বিদ্রোহ আছে, চোয়ার বিদ্রোহ আছে, কোল বিদ্রোহ, নীল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ বা আন্দোলন বলে, ওহাবি আন্দোলন আর ফরাজি আন্দোলন। আন্দোলন মানে হচ্ছে বিদ্রোহ করা, একজন আরেকজনের প্রতি বিদ্রোহ করা। তো আমরা যদি ইতিহাসটাকে খুব ভালো করে ভাবি বা দেখি, তাহলে এই বিদ্রোহগুলো কাদের সঙ্গে হয়েছিল? বেশিরভাগ আমাদের দেশে যে জমিদাররা ছিল এবং যে ইংরেজরা ছিল, সেই ইংরেজদের সঙ্গে বিভিন্ন ধরনের যুদ্ধ হয়েছিল। যদি ভালো যুদ্ধ মানে কিন্তু বিদ্রোহ। বোঝা গেল? তো এখানে ভালো করে দেখো, আমরা যদি সাঁওতাল বিদ্রোহের কথা বলি, সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল? 1855 থেকে 1856 সালে। অর্থাৎ এই যে সালটাকে, এই সালটাকে বলা হয় 19 শতক। কি বললাম? 19 শতক। কেন 19 শতক বলছে? এই দিকে দেখো, 19 19 মানে আমরা কত বুঝি? এই 19 দেখো, 18 শেষ। ঠিক আছে, 18 শেষ, রানিং চলছে 19, ওই জন্য এটাকে বলে 19 শতক। তাহলে 18 শতক কোনটাকে বলবো? যখন 17 শেষ, 17 শেষ, ঠিক আছে, তখন সেটাকে বলবো 18 শতক। বোঝা গেল? আমরা সবসময় কি রানিং বছরটাকে দেখি, সবসময় রানিং বছরটাকে, এই জন্য 19 শতক বলা হয় ওখানে। বোঝা গেল? এবারে দেখো, 19 শতকে কিন্তু সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। অনেক সময় কি হয়, আমাদের সাল মনে থাকে না, 1855 সাল। তো যখন আমরা ভূমিকা লিখতে যাই, তখন আমাদের কিন্তু মনে থাকে না। সেই জন্য আমরা অনেক সময় কি লিখি? 19 শতক। 19 শতক যদি লেখো, তাহলে কিন্তু এই ক্ষেত্রে কোনো ভুল নেই। বুঝতে পারলি? কোনো কিন্তু ভুল নেই 19 শতক লিখলে। তাহলে সাঁওতাল বিদ্রোহ কাদের সঙ্গে হয়েছিল? এখানে যে একটা বিদ্রোহ আছে, এখানে যে বিদ্রোহগুলো আছে, একটা বললাম সরি, এখানে যে বিদ্রোহগুলো আছে, এই প্রত্যেকটা বিদ্রোহই কাদের সঙ্গে হয়েছিল? কোন জমিদার এবং ইংরেজদের সঙ্গে। একটা বিদ্রোহের যদি কারণ লিখে দেওয়া যায়, সাঁওতাল বিদ্রোহ কেন হয়েছিল, কারণ কি, তাই তো? কারণ নিশ্চয়ই কোনো কারণ আছে। যেমন ধরে নাও, তুমি আছো, আমি আছি, বা তুই আছিস, বা তোর বন্ধু আছে, তাই তো? তো দুইজন বন্ধুর মধ্যে ঝামেলা অনেক সময় সৃষ্টি হয়, নিশ্চয়ই কোনো কারণ থাকে। কারণ ছাড়া কিন্তু কোনো রকম ঝামেলা সৃষ্টি হবে না। বোঝা গেল? তো সেরকম কোনো কারণ ছিল, কারণের জন্য ঝামেলা সৃষ্টি হয়েছিল। তো এখানে আমি বলতে চাচ্ছি, যদি তোমরা সাঁওতাল বিদ্রোহের কারণগুলো মুখস্থ করে নাও, তাহলে বাদ বাকি যে বিদ্রোহগুলো আছে সবগুলো লিখতে পারবে। একদম সবগুলো একই ধরনের। ঠিক আছে, যেমন ভোলের ক্ষেত্রে চা চাষ, গম চাষ, আখ চাষ, একই কিন্তু ধরনের, পয়েন্টগুলো একই। কি কি পয়েন্ট? জলবায়ু, ভৌগোলিক পরিবেশ, মৃত্তিকা, তারপরে কি আছে, পরিবহন ক্ষমতা, একই। এইগুলোর প্রত্যেকটা একই কারণে। দেখো, সাঁওতাল বিদ্রোহ, সাঁওতালদের সঙ্গে কাদের বিদ্রোহ হয়েছিল? আমাদের ভারতীয় ভারতীয় জমিদার ভারতীয় জমিদার ও ইংরেজ। তাহলে ইংরেজদের সঙ্গে, তাহলে সাঁওতালদের সঙ্গে ইংরেজদের বিদ্রোহ হয়েছিল, যুদ্ধ হয়েছিল, তাই তো? কাদের সঙ্গে? সাঁওতালদের সঙ্গে ইংরেজদের বিদ্রোহ হয়েছিল। এই জন্য এটাকে বলছে সাঁওতাল বিদ্রোহ। কাদের জন্য? সাঁওতাল এলাকাতে। কি বললাম? সাঁওতাল এলাকাতে সাঁওতালদের সঙ্গে কাদের যুদ্ধ হয়েছিল, বিদ্রোহ হয়েছিল? ইংরেজদের। প্রত্যেকটা বিদ্রোহ, এখানে যে চোয়ার বিদ্রোহ আছে, কোল বিদ্রোহ আছে, নীল বিদ্রোহ, প্রত্যেকটা বিদ্রোহ কাদের সঙ্গে হয়েছিল? ভারতীয় জমিদার ও ইংরেজদের সঙ্গে। দেখো, সাঁওতাল এলাকাতে যুদ্ধ হয়েছে বলে সেটাকে বলা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। চুয়ার, চুয়ার শ্রেণীর জাতি আছে। যেমন আমি হালদার, আমার সঙ্গে যদি যুদ্ধ হয়, আমি হালদার, তো আমাদের হালদার শ্রেণীর সঙ্গে যদি কারো যুদ্ধ হয়, সেটাকে কি বলবো? হালদার বিদ্রোহ। ঠিক এই ধরনের কিন্তু বলেছিল। ঠিক আছে, চুয়ার জাতি গোষ্ঠী। ঠিক আছে, অনেকজন আছে নমশূদ্র জাতি, অনেকে জাতি আছে। তো চুয়ার জাতি গোষ্ঠীদের সঙ্গে কাদের যুদ্ধ হয়েছিল? প্রত্যেকটা যুদ্ধ ইংরেজদের সঙ্গে হয়েছিল, সেই জন্য ওটাকে বলছে চুয়ার বিদ্রোহ। কোল, কোল জাতি যে আছে, এটাকে নিচু জাতি বলে, কোল জাতি। এই কোল জাতির সঙ্গে কার বিদ্রোহ হয়েছিল? ভারতীয় জমিদার ও ইংরেজদের সঙ্গে যুদ্ধ হয়েছিল। প্রত্যেকটা যুদ্ধ, এখানে যে যুদ্ধ হয়েছিল বা আন্দোলন হয়েছিল, প্রত্যেকটা কাদের সঙ্গে? ইংরেজদের সঙ্গে। নীল বিদ্রোহ, নীল বিদ্রোহ কার সঙ্গে হয়েছে? নীলকর সাহেব। নীলকর সাহেব কারা ছিল? ইংরেজরা ছিল নীলকর সাহেব। বোঝা গেল? তারপরে মুন্ডা বিদ্রোহ, বিরসা মুন্ডা, তাই তো? মুন্ডা শ্রেণীর গোষ্ঠী ছিল, টাইটেল হচ্ছে মুন্ডা ছিল, তাই তো? বিরসা মুন্ডাদের সঙ্গে কার যুদ্ধ হয়েছিল? ইংরেজদের সঙ্গে। প্রত্যেকটা যুদ্ধ, তুমি যদি সন্ন্যাসী বিদ্রোহ দেখো, ওয়াবি আন্দোলন দেখো, ফরাজি আন্দোলন দেখো, প্রত্যেকটা ইংরেজদের সঙ্গে হয়েছিল, অন্যান্য ব্যক্তির সঙ্গে হয়নি। তাহলে আমরা এখানে বলতেই পারি, যদি সাঁওতাল বিদ্রোহ কাকে বলে, তখন আমরা লিখতে পারি এরকম যে সাঁওতালরা কোথায় বসবাস করতো? সাঁওতালরা বিহারের ভাগলপুরের কিছু অঞ্চলে এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে বসবাস করতো। তো সেই অঞ্চলে
যেহেতু ইংরেজরা কর চাপিয়েছিল, কর বলতে আমরা যেমন ট্যাক্স দিই, তাই না? আমরা বর্তমানে এগুলোকে কি বলি? ট্যাক্স বলি। তখন সময় কর বলা হতো, টাকা, মানে জমি আছে সেই জমির খাজনা দিতে। আমরা অনেক সময় বাংলাতে এখনো বলি খাজনা, ইংলিশে কি বলে? ট্যাক্স, বাংলাতে কি বলে? খাজনা। অনেকেই দেখবে অঞ্চলে গিয়ে চৌকিদারি ট্যাক্স কাটায়, কাটায় না? চৌকিদারি ট্যাক্স, ওটাকে ট্যাক্স। তো ইংরেজরা কি করতো? এদের জমির উপরে ট্যাক্স বসাতো, আর সেই ট্যাক্সের টাকা দিতে পারতো না। যার জন্য কি হতো? সাঁওতালরা রেগে যেত, কারণ সাঁওতালদের নিজেদের জমি ছিল, তাই তো? সাঁওতালদের নিজেদের জমি ছিল, সেই জমির উপর ট্যাক্স বসাবে, অন্য বাইরের লোক এসে আর চুপচাপ বসে থাকবে? তা কিন্তু এই জন্য ওরা কি করেছিল? দীর্ঘদিন ধরে যেহেতু ট্যাক্স নিয়ে যাচ্ছিল ইংরেজ সরকার, এই জন্য কি করেছিল? ওরা রেগে গেছিল যে না, এই ট্যাক্স দেওয়া যাবে না। ট্যাক্স দিলে আমরাই তো মানে যা চাষাবাদ করছি সব ট্যাক্স দিতে যদি শেষ হয়ে যায়, কর দিতে শেষ হয়ে, তাহলে আমরা খাওয়া দাওয়া করবো কি, কিভাবে বাঁচবো? সেই জন্য কি করেছিল? ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। তাহলে আমরা বলতেই পারি যে সাঁওতাল শ্রেণীর গোষ্ঠী এবং ইংরেজের সঙ্গে যে যুদ্ধটা হয়েছিল সেটাকে বলা হয় সাঁওতাল বিদ্রোহ। প্রত্যেকটা একই। দেখো, চুয়ার শ্রেণীর গোষ্ঠীর সঙ্গে ভারতীয় জমিদার ইংরেজদের যে যুদ্ধ হয়েছিল সেটাকে চুয়ার বিদ্রোহ বলে, ঠিক আছে? তারপর দেখো কোল বিদ্রোহ, কোল শ্রেণীর গোষ্ঠীর সঙ্গে ভারতীয় জমিদার ইংরেজদের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল সেটাকে কোল বিদ্রোহ। নীল বিদ্রোহ, নীলকর সাহেবদের সঙ্গে, নীলকর সাহেবরা ছিল ইংরেজরা ছিল, মানে ইংরেজ নীলকর সাহেবদের সঙ্গে নীল চাষিরা যারা নীল চাষ করতো তাদের, আমাদের ভারতীয়। বোঝা গেল? বুঝতে পারলো? প্রত্যেকটা একই। মুন্ডা বিদ্রোহ, বিরসা মুন্ডাদের সঙ্গে কাদের যুদ্ধ হয়েছিল? ভারতীয় জমিদার ও অ্যাকচুয়ালি ভারতীয় জমিদারদের হাত করে নিয়েছিল ইংরেজ সরকার। ইংরেজ সরকার যখন ভারতে প্রথম আসে জাহাঙ্গীরের আমলে, কার আমলে এসেছিল ভারতে প্রথম? জাহাঙ্গীরের আমলে এসেছিল ভারতে। জাহাঙ্গীরের আমলে যখন ভারতে আসে তখন জাহাঙ্গীরের সঙ্গে হাত মিলিয়েছিল তারা। ইংরেজরা ভারতে এসেছিল, ভারতে এসে দেখছে যে ভারতে অনেক সম্পদ আছে, এখানে ব্যবসা করা যাবে, তাই না? তো তারা ব্যবসা করতে করতে থেকে গেছে আর আস্তে আস্তে পুরো ভারতকে দখল করে নিয়েছে, ঠিক আছে? তো এদের সঙ্গে এদের যুদ্ধ হয়েছিল। এগুলোকে বলা হচ্ছে সন্ন্যাসীদের সঙ্গে কার যুদ্ধ হয়েছিল? সন্ন্যাসী ফকির, যারা সন্ন্যাস নিত, মানে আমরা পুরোহিত বলতে পারি আমাদের হিন্দুদের মধ্যে, ঠিক আছে? আর মুসলিমদের মধ্যেও আছে, ওদের ভাষায় মৌলবি বলে সাধারণত, ঠিক আছে? তো কি হচ্ছে, সেই সময় ওদের সঙ্গে যুদ্ধ হয়েছিল। মানে এদের কি হতো? সন্ন্যাসী ফকিররা ট্যুরে যেত, ঘুরতে যেত, বিভিন্ন জায়গায় ধাম করতে যেত। তো সেখানে কি হতো? তারা থেকে যেত এবং তাদেরকে আমরা যদি ইতিহাস ভালো করে খেয়াল করি সেখানে দেখতে পাবো যে পুরোহিতদেরকে অনেক সময় জমি জায়গা দান করতো সাধারণ মানুষ। তো সেই জমি জায়গার উপরেও কি ইংরেজ সরকার কর বসিয়ে দিয়েছিল, ট্যাক্স বসিয়ে দিয়েছিল, নানাভাবে অত্যাচার করতো, জমি নেওয়ার ব্যবস্থা করে নিয়েছিল। চিরস্থায়ী বন্দোবস্ত, তাই না? উদাহরণ যদি চিরস্থায়ী বন্দোবস্ত কি? চিরস্থায়ী মানে যে আগে থেকে একই জায়গাতে একই পূর্বে থেকে বসবাস করছে সেটাকে চিরস্থায়ী বলে। যেমন তুমি যদি এখানে 10 বছর বসবাস করো, তারপরে এখান থেকে বাড়ি ভেঙে 10 বছর অন্যান্য জায়গায় গিয়ে বসবাস করছো, সেটাকে কিন্তু চিরস্থায়ী বলে না। এই জন্য চিরস্থায়ী বন্দোবস্ত আইন বের করেছিল, যার জন্য জমি জায়গায় গিয়ে নিয়েছিল সন্ন্যাসী ফকিরদের, ইংরেজরা নিয়ে নিয়েছিল। যার জন্য ইংরেজদের সঙ্গে কি করেছিল? সন্ন্যাসী ফকিররা বিদ্রোহ ঘোষণা করেছিল যে না, আমরা এই বিষয়গুলো মানবো না, আমরা এখান থেকে ওখানে ধাম করি, ঘুরে বেড়াই বলে আমাদের জমি জায়গায় নিয়ে নেওয়া হবে, এই বিষয়গুলো মানবো না। যার জন্য যুদ্ধ ঘোষণা করেছিল, সেটাকে বলা হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। ওহাবি আন্দোলন, তাই ওহাবি আন্দোলন কে করেছিল? এই আন্দোলনটা মুসলিমদের আন্দোলন। এটা হচ্ছে তিতুমির করেছিল। তিতুমির আমরা ছোটবেলায় পড়েছি, তিতুমিরের বাঁশের কেল্লা, তাই তো? এগুলো আন্দোলন। আর ফরাজি আন্দোলনও তাই, ঠিক আছে? তো এই হলো আন্দোলন। তাহলে যে গোষ্ঠীর সঙ্গে ইংরেজদের এবং জমিদারদের যুদ্ধ হয়েছিল বা বিদ্রোহ হয়েছিল সেটাকে বলছে কি? আন্দোলন বা বিদ্রোহ। যেমন সাধারণত ধরলাম আমরা হালদার শ্রেণীর গোষ্ঠী, আমরা এখানে বসবাস করছি, হঠাৎ করে কোনো বাইরের লোক আসলো, ঠিক আছে? এসে আমাদেরকে জমি জায়গার উপরে জোর করে কি করছে? কর বসাচ্ছে। যে আমাদের জমি জায়গা আছে সেই জমি জায়গার উপরে কর বসাচ্ছে যে এত টাকা হারে ট্যাক্স দিতে হবে। তাহলে কি আমি ট্যাক্স দিব কখনো? একটা বাইরের লোক এসে আমার বাড়িতে বসবাস করছে হঠাৎ করে এবং ট্যাক্স চাইছে। ইংরেজরা সেরকম ছিল, বাইরের লোক, ঠিক আছে? ট্যাক্স চাইছে একটা লোক এসে, ঠিক আছে? একজন বাইরের ব্যক্তি এসে আমার কাছে ট্যাক্স চাইছে, আমি কি ট্যাক্স দিব? কখনোই না। তাহলে তার মধ্যে কি করব? আমি অনেক ঝগড়া করব বা যুদ্ধ ঘোষণা করবো, না ট্যাক্স দেওয়া যাবে না, মারপিট করবো। এই যে মারপিটটা, এটাকেই বলা হচ্ছে যুদ্ধ, ঠিক আছে? সেরকম ইংরেজরা ছিল বাইরের দেশের লোক। কোথাকার ছিল? ইংল্যান্ডের লোক। তারা কি করেছে? ভারতবর্ষে ব্যবসার জন্য এসেছিল, এসে এখানে থেকে গেছে। থেকে যাওয়ার পরে কি করছে? তারা এখানে বিভিন্ন শ্রেণীদের উপরে কি করতো? কর চাপাতো, ঠিক আছে? সেই কর চাপানো হতো, এমন ভাবে কর চাপাতো যে তাদের রাজস্ব, জমি জায়গা কিছুই থাকতো না। যার জন্য তারা রেগে গেছিল যে না, এইভাবে চলা সম্ভব নয়। যার জন্য তারা যুদ্ধ ঘোষণা করেছিল। এই যে যুদ্ধ ঘোষণা করেছিল, এগুলোকে বিদ্রোহ বলে। একদম খুবই ইজি জিনিস। যদি কোল বিদ্রোহ আসে, নীল বিদ্রোহ আসে, পারবে না? আরে বাবা, নীলকর সাহেবদের সঙ্গে আমাদের দেশের যে ব্যক্তিগুলো, চাষিগুলো ছিল, তাদের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল, তাদেরকে বলা হচ্ছে নীল বিদ্রোহ। তাকেই দেখো, এখানে প্রত্যেকটা বিদ্রোহ কাদের সঙ্গে হয়েছিল?
ভারতীয় জমিদার ও ইংরেজদের সঙ্গে প্রত্যেকটা বিদ্রোহ, তাহলে আমরা তো লিখতেই পারি। যদি চলে আসে মুন্ডা বিদ্রোহ, তাহলে লিখতে পারবো না মুন্ডা বিদ্রোহ 2 মার্কে লিখতে হবে এরকম যে মুন্ডা জাতি বা শ্রেণী গোষ্ঠীর সঙ্গে ইংরেজ সরকার বা জমিদারদের যে যুদ্ধটা হয়েছিল সেটাকে বলা হয় মুন্ডা বিদ্রোহ। একদম এই জিনিস, এই চ্যাপ্টারটা একদমই সোজা, একটা কারণ যদি পড়ে নিতে পারো বাদ বাকি সব। বেশিরভাগ আমরা যদি ভালো করে খেয়াল করি, ঠিক আছে, আমরা যদি ভালো করে খেয়াল করি প্রত্যেকটা যুদ্ধ সে একই প্রায় কারণে হয়েছিল। যেমন প্রথম আমরা একটা কারণ লিখতে পারি, 1 নম্বর কারণ, প্রত্যেকটা ক্ষেত্রে লিখতে পারি একটা কারণ কি, কর চাপানো। কর চাপানো প্রত্যেকটা যুদ্ধ, নীল বিদ্রোহ হলো, কোল বিদ্রোহ হলো, সাঁওতাল বিদ্রোহ হলো, যে বিদ্রোহ হোক কর চাপানো পয়েন্ট আমি লিখতে পারি। এই কারণে কিন্তু যুদ্ধ হয়েছিল। কিভাবে কর চাপানো, দেখো ভারতীয় সমাজ কি কৃষিভিত্তিক সমাজ, ভারতে কিন্তু কৃষিকাজ করা হয়, কৃষিকাজের উপর নির্ভরশীল। এখন যেহেতু বর্তমান উন্নত হয়েছে তাই আমরা উন্নয়নশীল দেশ বলছি, কিন্তু যদি আমরা ইতিহাস দেখতে যাই 19 শতক 18 শতক দেখি, তাহলে সেখানে দেখতে পাবো কি যে ভারতীয় সমাজ কৃষিকাজের উপর নির্ভরশীল ছিল। তাহলে তখনকার মানুষ কৃষিকাজ করতো, কি করতো, তখনকার মানুষ কৃষিকাজ করতো আর কৃষি জমির উপর নির্ভরশীল। তাহলে আমরা প্রত্যেকটা কোল বিদ্রোহ চুয়ার বিদ্রোহ প্রত্যেকটা মানুষ কিন্তু কৃষি জমির উপর নির্ভরশীল। এবার হঠাৎ করে যদি ইংরেজ সরকার এসে বলে যে যে জমিগুলো আছে সেই জমিগুলোর এত টাকা খাজনা দিতে হবে, 50 থেকে 500 টাকা খাজনা দিতে হবে, মানে ট্যাক্স দিতে হবে, ঠিক আছে, তাহলে সেই ট্যাক্স কি দেওয়া সম্ভব ছিল? প্রত্যেকটা জাতিরই সম্ভব ছিল না, যার জন্য এই কারণে যুদ্ধ হতো যে না কর দেবো না, এই কারণে যুদ্ধ হচ্ছে। তারপরে কি হতো, আইন প্রণয়ন করতো, আইন প্রণয়ন তৈরি করতো, মানে চুয়ার হোক, সাঁওতাল হোক, কোল হোক, সন্ন্যাসী হোক, তাদের কাছ থেকে জমি জায়গাগুলো দখল করার জন্য কি করতো, তারা আইন তৈরি করতো। যেমন চিরস্থায়ী আইন, সত্য বিলোপ নীতি, ঠিক আছে, চিরস্থায়ী মানে যারা বসবাস করতে আগে থেকে তাদেরই জমি থাকবে, যারা উড়ে এসে জুড়ে বসছে মানে কি, তো 10 বছর এখানে থাকছে 10 বছর এখানে থাকছে, তাদের কিন্তু সেই জমি থাকবে না। সত্য বিলোপ নীতি কি, সত্য থাকতো। এই সত্য বিলোপ নীতি কবে হয়েছিল, যেমন ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ ছিল তখন কিন্তু সত্য বিলোপ নীতি হয়েছিল। কেমন, যে অন্য কোনো দত্তক পুত্র এসে রাজ্যকে শাসন করতে পারবে না নিজের পুত্র ছাড়া, যদি নিজের পুত্র থাকে তবেই রাজ্যকে শাসন করতে পারবে, দত্তক পুত্র নেওয়া যাবে না। যার জন্য ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ সেই রাজ্যটা নিয়ে নিয়েছিল। সূর্যাস্ত আইনের কথা বলতে পারি, সূর্যাস্ত আইন, তাই তো। ইংরেজ জমিদাররা কি করতো, কর চাপাতো, সূর্যাস্ত আইন তৈরি করেছিল, তাই তো। কি আইন, সূর্যাস্ত আইন। সে সূর্যাস্ত আইনে কি বলতো, কি বলা থাকতো, যে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে যদি জমির কর শোধ করতে না পারে তাহলে সেই জমিটা কি হবে, ইংরেজ সরকার বা জমিদারের আমলে চলে যাবে। তো কি করতো ইংরেজরা এবং জমিদাররা, আমাদের দেশে কিছু জমিদার ভালো ছিল, না থাকা নয়, তো কি করতো, ব্যাপকভাবে অত্যাচার করতো, কর চাপাতো, আইন প্রণয়ন করতো, তারপরে বিভিন্ন ভাবে অত্যাচার করতো। সেই জন্য কি হতো, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যুদ্ধ হয়েছিল। অ্যাকচুয়ালি ধরো আমরা এখানে আছি হালদার গোষ্ঠী, কোথাও আছে সরকার গোষ্ঠী, কোথাও আছে নমশূদ্র গোষ্ঠী, কোথাও আছে দাস গোষ্ঠী, তো এইসব বিভিন্ন ধরনের গোষ্ঠী ছিল। সাঁওতাল গোষ্ঠী ছিল, কোল গোষ্ঠী ছিল, গোষ্ঠী মানে একসঙ্গে থাকা, ঠিক আছে, গোষ্ঠী ছিল, তারপরে ফরাজিটা ছিল, বিভিন্ন ধরনের। তো এইসব জায়গায় বিভিন্ন সময় ইংরেজরা বিভিন্ন ভাবে কিন্তু এদেরকে অ্যাটাক করতো বলতে কর চাপাতো, বিভিন্ন ধরনের জিনিস নেওয়ার আইন তৈরি করতো, বিভিন্ন ধরনের কাজ করতো, যার জন্য যুদ্ধ হয়েছিল। এই জন্য দেখবে সাঁওতাল বিদ্রোহ হয়েছে 1855 সালে, আর কোল বিদ্রোহ দেখবে কোথায় 1831 সালে, এরকম সালে কিন্তু হয়েছে। তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যুদ্ধ হয়েছিল, এটাকে বলা হচ্ছে বিদ্রোহ, ঠিক আছে। তো এই ভিডিওটা বানানোর জন্য একটা ভাই অবশ্যই ইউটিউবে কি করেছিল, রিকোয়েস্ট করেছে, তো এই ভিডিওটা ইউটিউবে দিয়ে দেবো, ঠিক আছে। তো আজকে তোমাদের আমি প্রথম আলোচনা করবো সাঁওতাল বিদ্রোহ। কি আলোচনা করবো, সাঁওতাল বিদ্রোহ কাকে বলে এবং সাঁওতাল বিদ্রোহের কারণ ও তাৎপর্য এবং ফলাফল, ঠিক আছে। তো প্রথমে আমরা কি করবো, সাঁওতাল বিদ্রোহ আলোচনা করবো। সাঁওতাল বিদ্রোহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এই সালের জন্য, 2023 সালের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তোমাদের সাজেশনে আমি এটা দিয়েছি, ঠিক আছে। সাঁওতাল বিদ্রোহ কাকে বলে, সাঁওতাল বিদ্রোহ কাকে বলে, এর কারণ। তাহলে তোমাদের প্রথমে বোঝালাম যে সাঁওতাল বিদ্রোহ কাকে বলে। তাহলে সাঁওতালদের সঙ্গে ইংরেজদের যে যুদ্ধটা হয়েছিল বা যে বিদ্রোহটা হয়েছিল নানা কারণে, ঠিক আছে, সেটাকে বলতে সাঁওতাল বিদ্রোহ। তো প্রথমে ডিটেলস বলি একটু। দেখো সাঁওতালরা প্রথমত বিহারের ভাগলপুর যে নামে জায়গা আছে, আমরা জানি সবাই ভাগলপুর নামে, ভাগলপুর ইউনিভার্সিটিতে অনেকেই পড়াশোনা করছে, সেই ভাগলপুর নামে জায়গা আছে। সেই ভাগলপুর থেকে কি হতো, সে বিভিন্ন প্রত্যন্ত এলাকাতে, প্রত্যন্ত মানে যেগুলো হচ্ছে নিম্নমুখী, মানে অতটা উন্নত নয়, প্রত্যন্ত এলাকার বিভিন্ন জঙ্গল পরিষ্কার করে তারা বসবাস করতে শুরু করেছিল, ঠিক আছে। তো তারা বসবাস করছে, জমি জায়গা চাষ করছে, নিজের মতো করে বাঁচছে। এখনো দেখবে আদিবাসীগুলো বিভিন্ন একটা এলাকাতে, সেপারেট একটা এলাকাতে বসবাস করে, এখনো থাকে, তাই না।
তো তখন কি হতো, তারা বসবাস করতো, বিভিন্ন ধরনের জমি জায়গা চাষ করতো, বিভিন্ন ভুট্টা আলু চাষ করতো, বসবাস করতো। হঠাৎ করে ইংরেজরা দেখলো যে এই জমিগুলোকে আমাদেরকে কি করতে হবে, হাতাতে হবে, নিতে হবে। এর জন্য কি করতে হবে, সাঁওতালদেরকে অত্যাচার করতে হবে। ঠিক আছে, তো সাঁওতালরা কি করলো, তারপরে তাদেরকে বিভিন্ন ধরনের অত্যাচার করতো। তো অত্যাচার করার ফলে তারা কি করলো, সেখান থেকে চলে আসলো, এসে কি করলো, পশ্চিমবঙ্গের কোথায়, পশ্চিমবঙ্গের বীরভূম এলাকাতে বসবাস করছে। ঠিক আছে, প্রথমে কি কোথায় ছিল, ভাগলপুরে ছিল, প্রথমে ভাগলপুর ছিল। তো ভাগলপুরে ইংরেজরা কি করলো, তাদেরকে অত্যাচার করতো। সেখান থেকে উঠে এসে কোথায় বসবাস করা শুরু করলো, বীরভূমের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে তারা বসবাস করা শুরু করলো। ঠিক সেখানেও ইংরেজরা এসে বিভিন্ন ধরনের আইন তৈরি করা শুরু করলো, তাদেরকে সেখান থেকে উঠিয়ে দিচ্ছে। তাহলে দেখো, প্রথমে বাস করতো কোথায়, প্রথমে থাকতো ভাগলপুরে, ধরুন এখানে 10 বছর আছে, তারপরে এখানে এসে আবার 10 বছর। তাহলে এখান থেকে এখানে যে 10 বছর 10 বছর দুই জায়গা চেঞ্জ করলো, আবার যে অন্য জায়গায় যাবে না এর কি গ্যারান্টি আছে? তো যখন চেঞ্জ করছে তখন কিন্তু সেটা চিরস্থায়ী থাকছে না, বোঝা গেল? তো তখন বসবাস করছে। এবার দেখছে যে ইংরেজ কি করছে, আমাদের জমি জায়গাগুলোকে নেওয়ার জন্য শুধু বারবার আমাদেরকে বিভিন্ন ধরনের কর চাপাচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা দেখাচ্ছে, দেখিয়ে কি করছে, আমাদের জমি জায়গাগুলোকে হাতিয়ে নিয়ে নিচ্ছে। তো এটা কিন্তু সহ্য করা যাবে না, এটা কিন্তু সহ্য করা যাবে না, বোঝা গেল? এর জন্য কি করলো, সাঁওতালদের মধ্যে থেকে দুইজন ব্যক্তি, একটা নাম হচ্ছে সিধু, আর একটা নাম হচ্ছে কানহু। এটা কিন্তু কানু হবে না, কানহু হবে, বোঝা গেল? সিধু কানু নামে দুজন ব্যক্তি বেরোলো। এই দুজন ব্যক্তি কি করলো, সমস্ত মানুষকে এক জায়গায় করলো, করে তাদেরকে বোঝালো যে এই জিনিসগুলো কিন্তু ঠিক না। আমাদের জমি জায়গা আমরা কষ্ট করে জঙ্গল পরিষ্কার করে জমি জায়গা তৈরি করব, চাষবাস করবো, আর সেই জমি ইংরেজ সরকার নিয়ে নেবে, জমিদাররা নিয়ে নেবে হাত মিলিয়ে, এটা কিন্তু করা সম্ভব নয়। এরা কি করলো, সমস্ত মানুষকে এক জায়গায় করলো। কি বললাম, এরা সমস্ত মানুষকে এক জায়গায় করলো, করে কাদের বিরুদ্ধে, ইংরেজ জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো, যে না আমরা এগুলো মানবো না, কর দিব না, দরকার বলে আমরা যুদ্ধ করবো তোমাদের সঙ্গে। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। তাহলে আমরা যদি বলি যে সাঁওতাল বিদ্রোহের দুইজন নেতার নাম লেখো, তাহলে আমরা লিখবো সিধু এবং কানহু, বোঝা গেল? সিধু এবং কানহু দুইজন বিদ্রোহ নাম। অ্যাকচুয়ালি নেতা কাদের বলে, লিডার, নেতা তাদেরকে বলে যারা হচ্ছে মানুষকে পথ দেখায়, মানুষের কাছ থেকে চুরি করে খাওয়াটাকে নেতা বলে না। যে আমি তোমার সঙ্গে মিশছি, আমার অনেক ফায়দা আছে, তার জন্য মিশে তোমার কাছ থেকে কিছু টাকা আমি মেরে খাবো, সেটাকে নেতা বলে না। নেতা হচ্ছে লিডার, যে মানুষকে পথ দেখায়, নিজে পথ দেখে এবং মানুষকে পথ দেখায়, সে হচ্ছে নেতা। তো ইংরেজরা বলে সিধু কানু কি করতো, সাধারণ মানুষকে, সাধারণ আদিবাসী মানুষকে পথ দেখাতো, যে এই পথে চলো, তবেই আমরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে পারবো, এদের কাছ থেকে জমি জায়গা নিজের কাছে রাখতে পারবো, ওদেরকে দেওয়া যাবে না। তো এই কারণে এইভাবে কিন্তু যুদ্ধটা আস্তে আস্তে সৃষ্টি হয়েছিল। তাহলে এইভাবে কিন্তু এটাকে বলছে সাঁওতাল বিদ্রোহ। এবার কি কি কারণে হয়েছিল, কারণগুলো উল্লেখ করি। ঠিক আছে, দেখো কি কি কারণে যুদ্ধটা হয়েছিল, কেন সাঁওতালরা রেগে গেছিল ইংরেজ জমিদারদের প্রতি। তো প্রথম কারণ তোমরা লিখতে পারো, আমি প্রথমে বলেছি 1 নম্বর কারণ কি বলেছিলাম, 1 নম্বর হচ্ছে কর চাপানো। ঠিক আছে, কর বলতে আমি বলেছি, কর বলতে টাকা বোঝাচ্ছে, এখনকার সময় বলা হয় ট্যাক্স, আর শুদ্ধ বাংলা ভাষায় বলতে গেলে বলা হয় খাজনা। আমরা অনেক সময় এখনো দেখবে অঞ্চলে গিয়ে খাজনা কাটাই, সেটাকে বলে কর। ইংরেজ সরকার কি করছে, সাঁওতাল আদিবাসীদের উপরে, তাদের জমির উপরে এমন ভাবে কর চাপাতো, 50 থেকে 500 টাকা বিঘাপতি কি করতো, কর চাপাতো, যে এত টাকা বিঘাপতি দিতে হবে। এবার দেখা গেলো তারা কিন্তু দিতে পারতো না। আরে বাবা, জমিতে চাষ করে যা কিছু করতো, ঠিক আছে, সেইগুলো এত টাকা উঠতোই না, তাহলে ওরা কোথায় থেকে দিবে, মরবে নাকি, মরবে না। তো এইভাবে দিতে পারতো না, যার জন্য কি হতো, ইংরেজ সরকারের প্রতি এবং জমিদারের প্রতি তাদের প্রচন্ড রাগ ছিল, যে বিঘাপতি যদি এত টাকা করে কর দিই, তাহলে আমরা ছেলে মেয়ে নিয়ে কি খাবো, বাঁচবো কি করে, তাই তো, জমি জায়গা থাকবে না। এবং চিরস্থায়ী বন্দোবস্ত বলেছে, যার মধ্যে দিয়ে কি হচ্ছে, এত টাকা সুদ না দিতে পারলে বা এত টাকা কর না দিতে পারলে, তাহলে কি করছে, তাদের জমি জায়গাগুলোকে নিয়ে নেওয়া হতো। সাধারণ মানুষ, আরে বাবা তোমার যদি জমি থাকে বা তোর যদি জমি থাকে, আমি গিয়ে কর বসাচ্ছি, তুই আমাকে কর দিতে পারছিস না, তাই তো, তাহলে তার পরিপ্রেক্ষিতে আমি জমি নিলাম, তুই আমাকে দিবি কি, তাই বল, দিবি না, কখনোই দিবি না। তো এই জন্য কি হতো, প্রথম পয়েন্ট হচ্ছে কর চাপানো, যার জন্য ইংরেজদের প্রতি রেগে গেছিল। তাহলে আমরা লিখতেই পারি এরকম, যে সাঁওতাল বিদ্রোহে সাঁওতালদের জমি জায়গার উপর ইংরেজ সরকার এমনভাবে কর চাপাতো, যে সাঁওতালরা সেই কর দিতে অবাধ্য হতো, দিতে পারতো না, যার জন্য তারা রেগে যেত ইংরেজদের প্রতি। এবং এই রেগে যাওয়ার কারণে তারা ইংরেজদের প্রতি কি করেছিল, যুদ্ধ ঘোষণা করেছিল। আরে বাবা, ইতিহাস খুবই সোজা একটা সাবজেক্ট, শুধু বুঝতে হবে, একদম নিজের মতো করে সোজা করে বুঝতে হবে।
দ্বিতীয় পয়েন্ট আমি দেখি আইন প্রণয়ন। তাহলে ইংরেজদের মাথায় কিন্তু অনেক বুদ্ধি ছিল, বিশাল ট্যালেন্টেড ছিল, এই জন্য বলা হয় শিক্ষা মানুষকে কি করে, শিক্ষার মূল লক্ষ্য কি, শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে জ্ঞান অর্জন। ঠিক আছে, শিক্ষার মূল লক্ষ্য চাকরি পাওয়া নয়, শিক্ষার মূল লক্ষ্য হলো জ্ঞান অর্জন করা। ঠিক আছে, তোমাকে কেউ ঠকাতে পারবে না তোমার মধ্যে যদি শিক্ষা থাকে। বোঝা গেল? তুমি বুঝতে পারবে যে কোনটা ঠিক কোনটা ভুল। আর যাদের মধ্যে শিক্ষা নেই তারা বুঝতে পারে না। এখনো বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষকে, যাদের মধ্যে শিক্ষা নেই তাদেরকে ঠকানো হয়, এখনো আছে। তো কি করা হচ্ছে, আইন প্রণয়ন। বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে জমি কবজা করার জন্য ইংরেজ সরকার কি করতো, আইন তৈরি করতো। যেমন বলে দিলাম সূর্যাস্ত আইন, সত্য বিলোপ নীতি। ঠিক আছে, এই ধরনের আইন তৈরি করতো। তো এমন আইন তৈরি করতো যে সাঁওতালরা বাধ্য হতো তাদের জমিটাকে কাকে দিতে, ইংরেজদেরকে দিতে, এবং জমিদারকে দিতে বাধ্য হতো। তো এইভাবে যখন জমি জায়গায় যাওয়া শুরু করলো, যে একের পর এক জমি জায়গায় যাওয়া শুরু করলো, তখন কি সাঁওতালরা আস্তে আস্তে ক্রুদ্ধ হলো, আস্তে আস্তে রেগে যেত, ক্রুদ্ধ হলে রেগে যাওয়া, বোঝা গেল? ক্রুদ্ধ হলো, আস্তে আস্তে রেগে যেতে শুরু করলো, যার জন্য তারা কি করলো, ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। ঠিক আছে, তারপরে পয়েন্ট দেখো, সাঁওতালদের উপর অত্যাচার। কি বললাম, সাঁওতালদের উপর অত্যাচার। ঠিক আছে, এটা কিন্তু সাঁওতালের ভিতরে বোঝাচ্ছি, বাদ বাকিগুলো কালকে বোঝাবো। বোঝা গেল? সাঁওতালদের উপর অত্যাচার কি হতো, সাঁওতালদের বিভিন্ন জমি জায়গা নিয়ে নেওয়া হতো, তাদের হাঁস মুরগি, তারা পশুপালন যে করতো, হাঁস মুরগি পালন করতো, সেগুলোকে নিয়ে নেওয়া হতো। জমিদারের ছেলেপুলেগুলো ইংরেজরা বিভিন্নভাবে অত্যাচার করতো। এমনকি সাঁওতালদের যে রমণীগুলো ছিল, সাঁওতালদের মধ্যে তাদের মেয়ে ছিল, রমণী ছিল, তাদের স্ত্রী, তাদের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার করা হতো। সেই অত্যাচারটা তারা সহ্য করতে পারতো না। কত সহ্য করবে? তোমাকে যদি অত্যাচার করে প্রত্যেক দিন, তুমি সহ্য করবে? কখনোই করবে না। বা তোদেরকে যদি করে, কখনোই করবে না। তো তারা কি করলো, আস্তে আস্তে কি করলো, এগুলো তাদের মধ্যে আস্তে আস্তে ক্ষোভ জমতে শুরু করলো, রাগ জমতে শুরু করলো। রাগটা এমন ভাবে পৌঁছালো যে ইংরেজদের বিরুদ্ধে এবং জমিদারদের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করলো। ঠিক আছে, তো এলো তিনটি কারণ। 4 নম্বর কারণ হচ্ছে জমির ওপর ব্রিটিশদের অত্যাচার। তাই তো, তারা কি করতো, জমি যেহেতু নিয়ে নিত, সাঁওতালদের কাছ থেকে ইংরেজরা বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে জমি নিয়ে নিত। জমি নেওয়ার পরে সেই জমিটা তারা আবার কি করতো, সুদ বন্ধক হিসাবে অন্যজনকে দিয়ে দিত, যে এত টাকা কর দাও, এই জমিটা নাও, নিয়ে চাষ করতো, জমিদারকে দিত। তো জমির উপর বিভিন্নভাবে অত্যাচার করতো, যার জন্য সাঁওতালরা বিদ্রোহ ঘোষণা করেছিল। ঠিক আছে, তো বিদ্রোহ অনেক কারণ হয়েছে, তোমরা একটু বইটা ভালো করে দেখবে, নিজের মতো করে বুঝে বুঝে পড়বে। এবার আমি চলে আসছি ফলাফল। ঠিক আছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন 8 মার্কের জন্য। সাঁওতাল বিদ্রোহ কাকে বলে? 2, সাঁওতাল বিদ্রোহ কারণ, ঠিক আছে 4, আর সাঁওতাল বিদ্রোহের ফলাফল আরো 2 বা 3, বা এটা 3 এর দিয়ে দিলে এরকম আসতে পারে। ঠিক আছে, এবার হচ্ছে ফলাফল। ফলাফল মানে কি? ফলাফল মানে হচ্ছে ফল। ধরো তুমি একটা কোনো কাজ করেছো, সেই কাজের পরে কি হবে। যেমন ধরো তুমি 2023-এ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তাই তো? সারা বছর ধরে পড়লে, মাধ্যমিক দেওয়ার পরে যে রেজাল্ট বেরোবে সেটা হচ্ছে ফল। ঠিক আছে, আমি ভাত খেলাম, ভাত খাওয়ার পর আমার শরীরে শক্তি অর্জন হলো, সেটা হচ্ছে ফল। বোঝা গেল? তো এটা হচ্ছে ফলাফল। তো সাঁওতাল বিদ্রোহের পরে কি হয়েছিল, সাঁওতাল বিদ্রোহ হয়ে গেছে, তারপরে কি হয়েছে সেটা হচ্ছে ফলাফল। তো আজকে আমরা ফলাফলটাকে দেখবো। ঠিক আছে, সাঁওতাল বিদ্রোহের ফলাফল খুবই সোজা একদম। 1855 থেকে 1856 সালে সাঁওতালরা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল ঠিকই, কিন্তু তাদের ফলাফল ভালো ছিল না। কেন? সাঁওতালরা ইংরেজদের কাছে হেরে গেছিল। কেন হেরেছিল? কারণ ইংরেজদের কাছে ছিল উন্নত মানের টেকনিক, গোলা ছিল, বারুদ ছিল, বন্দুক ছিল, আর সাঁওতালদের কাছে কি ছিল? কাঠারি ছিল, তীর ধনুক ছিল। তবুও কি সাঁওতালরা যুদ্ধে জিততে পারেনি। তবুও ইংরেজরা তাদেরকে দেখে মোটামুটি ভাবে কিছু ভয় পেয়েছিল। এই জন্য কি করেছিল, সাঁওতালদের এলাকাতে তাদের আলাদাভাবে এলাকা তৈরি করে দিয়েছিল। ঠিক আছে, তো প্রথমে আমরা পয়েন্ট এটা লিখতে পারি। প্রথম পয়েন্ট আমরা লিখবো সাঁওতাল পরগনা গঠন। সাঁওতাল পরগনা গঠন, তাই তো? মানে ইংরেজরা দেখছে যে আমাদের সঙ্গে তো যুদ্ধ করে ইংরেজদেরও তো যুদ্ধ যদি লাগে, ঠিক আছে, সাপোজ যুদ্ধ যদি লাগে, তাহলে তো এক দলের ব্যক্তি মারা যায় না, দ্বিতীয় দলের ব্যক্তি, মানে উভয় দলেই কিন্তু মারা যায়। ইংরেজদেরও অনেকেই মারা গেছিল। তো ইংরেজরা দেখছে যে শুধু এদের সঙ্গে বিদ্রোহ করে লাভ নেই, এদের কি করতে হবে, আলাদা পরগনা গঠন করে দিতে হবে। তো ইংরেজরা কি করলো, আদিবাসী সম্প্রদায়রা যেন বসবাস করতে পারে সেই জন্য আলাদা একটা সেপারেট জায়গা তৈরি করে দিল। যেমন পুরুলিয়াতে বেশিরভাগ আদিবাসী বসবাস করে, আর অন্যান্য জায়গায় আছে, দেখবে এখনো পর্যন্ত আদিবাসীরা সেপারেট ভাবে বসবাস করে। অন্যান্য জায়গায় কিন্তু অন্যান্য মানুষের সঙ্গে অতটা মিশে বসবাস করে না। তবে বর্তমান যেহেতু বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার যুগ, সেহেতু কিন্তু
এখন আস্তে আস্তে মানুষ উন্নত হচ্ছে, আদিবাসীরাও কিন্তু সাঁওতালরা কিন্তু উন্নত হচ্ছে। তো এদের জন্য কি করলো, ইংরেজ সরকার আলাদা পরগনা গঠন করে দিল, যেখানে শুধুমাত্র আদিবাসীরাই বসবাস করতো। ঠিক আছে, এই পয়েন্টটা আমরা লিখতে পারি। তারপরে দ্বিতীয় পয়েন্ট লিখতে পারি, কর কমানো। কর কমানো। ইংরেজ সরকার এবং সাঁওতালদের মধ্যে যুদ্ধের পরে কি করলো, ইংরেজ সরকার কি করলো, আদিবাসীদের জমিদের উপর যা কর ছিল, কত ছিল, 50 থেকে 500 হারে কর ছিল, তাই তো? সেই কিন্তু কর আস্তে আস্তে কমিয়ে দিল, যে 500 টাকা আগে বিঘাপতি দেওয়া হতো কর, সেই করটা এখন কম পরিমাণে দিতে হবে। তাহলে এই হলো ফলাফল। দেখো, যে কোনো জিনিস একটা যদি যুদ্ধ হয়, যুদ্ধ হওয়ার পরে কিন্তু ফলাফল বেরোয়, হয় ভালো নয় খারাপ, বেরোবেই কিন্তু ফলাফল বেরোতো। এই দিক থেকে যুদ্ধ করার ফলে সাঁওতালদের ভালো ফলাফলই বেরিয়েছিল কিন্তু। ঠিক আছে, তারপর কি 3 নম্বরে, অত্যাচার কমানো। অত্যাচার কমানো মানে ইংরেজরা আদিবাসীদের উপরে যে অত্যাচার করতো আগে, মানে যুদ্ধ হওয়ার আগে যে অত্যাচার করতো, সেই অত্যাচার থেকে অনেক অত্যাচার কমে গেছিল যুদ্ধের পরে। তাহলে এটা হচ্ছে ফলাফল। ঠিক আছে, তারপরে বলেছে বাঙালি ও বহিরাগত প্রবেশ নিষেধ। মানে বিভিন্ন ধরনের বাঙালি এবং বহিরাগত বলতে বাইরের বা কোনো ব্যক্তি, বাইরের বলতে আবার বোঝা যাচ্ছে পুরনো কোনো ব্যক্তি, তাদের এলাকাতে ঢোকা যাবে না। আদিবাসীরা যেখানে বসবাস করছে সেই এলাকাতে ঢোকা যাবে না। ঠিক আছে, এগুলো এগুলো কিন্তু বিভিন্ন ধরনের ফলাফল হয়েছিল, মানে ফল লাভ করেছিল। তো এই হলো আজকের তোমাদের ক্লাস। এরপর তোমাদের চলো দেখাবো নোটস। ঠিক আছে।